আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এর মধ্যেই বস্তুর উপর তাপের প্রভাবে যে লেকচার 1 এটা সবারই কমপ্লিট। আজকে আমাদের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো আজকে প্রথমেই আমরা যে আলোচনাগুলো করব, থিওরিটিক্যাল যে আলোচনাগুলো করব, এর মধ্যে থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার বৃদ্ধি বা তাপমাত্রার পরিবর্তন যখন দেওয়া থাকে তখন আমরা অন্য স্কেলে কিভাবে তাপমাত্রা বৃদ্ধিটাকে পরিমাপ করি। যেমন সেলসিয়াস স্কেলে যদি বলা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তাহলে ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা বৃদ্ধিটা কত হবে, কেলভিন স্কেলে তাপমাত্রা বৃদ্ধিটা কত হবে, এইটা আমরা প্রথমে শিখবো। এরপরে আমরা প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা নিয়ে কথা বলবো, পরম শূন্য তাপমাত্রা নিয়ে কথা বলবো এবং পদার্থের ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট নিয়ে কথা বলবো। এরপরে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমরা এই যে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার বৃদ্ধি, এটা যদি কোনো স্কেলে বলা থাকে তাহলে অন্য স্কেলে কিভাবে আমরা তাপমাত্রার পার্থক্য বৃদ্ধি নির্ণয় করব এটা দেখব। ধরো তোমাকে বলা আছে যে এই একটা বস্তু, এই হচ্ছে আমাদের একটা বস্তু, তো এই বস্তুর তাপমাত্রা তোমাকে বলছে যে এই বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ধরো এটা তোমাকে বলা আছে এই বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। কোনো কারণে এই বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয়ে 30 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে দেখো, তোমাকে যদি বলা হয় সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন কতটুকু বা তাপমাত্রা পার্থক্য কতটুকু হয়েছে বা তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে, তুমি অবশ্যই বলবা যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইছে। 20 থেকে 30 হয়েছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রা পরিবর্তনটা 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই বস্তুর তাপমাত্রার এই যে পার্থক্য বা তাপমাত্রার এই যে পরিবর্তন হইলো, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে, কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তনটা কত হয়েছে, তো তুমি আমাকে বলতে পারো আমরা তো সূত্র জানি। আমরা সূত্র জানি, কি সূত্র? এই যে টিসি ডিভাইডেড বাই 5 টি কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5, এরপর টি এফ 32 ডিভাইডেড বাই 9। আমরা চাইলে এই টিসি কে শুধু সি, এই টি কে শুধু কে, এই টি এফ কে শুধু এফ দ্বারাও দেখাইতে পারি, কোনো সমস্যা নাই। তুমি আমাকে বলতে পারো যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন তো 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি যদি এখানে 10 ডিগ্রি সেলসিয়াস বসাই দেই তাহলেই তো আমি ক্যালভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন পাবো, তাহলেই তো আমি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন পাবো এই সম্পর্ক ব্যবহার করে। কিন্তু না, আমি কিন্তু এইখানে এই সম্পর্ক ব্যবহার করতে পারবো না। যখন আমি এই যে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পার্থক্য বের করব, তখন আর এই সম্পর্ক আমি ব্যবহার করতে পারবো না। তুমি এই টিসির মান 10 বসাইলে টিকের মান আসবে না। এই সম্পর্কটা হচ্ছে তাপমাত্রার রূপান্তরের সম্পর্ক। মানে কোন একটা বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, সেটাকে কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত, ফারেনহাইট স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত, এটা তুমি বের করতে পারবা। কিন্তু তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি, এই পরিবর্তন যখন বলবে, তাহলে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়েছে, তাহলে তুমি এখন জানতে চাও ফারেনহাইট স্কেলে পরিবর্তনটা কত, তুমি আর এই সূত্রে ব্যবহার করতে পারবা না, কারণ এটা তাপমাত্রার জন্য। আর তুমি এখন বের করতে চাচ্ছ তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পার্থক্য, এটা বের করতে চাইতেছো। তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, তুমি একটা কাজ করতে পারো। প্রথমে এই যে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা, যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত, এটা বের করতে পারো। যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত, এটা বের করতে পারো। বের করে বিয়োগ করে দিতে পারো, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত, এটা পেয়ে যাবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, দেখো যদি তোমাকে ক্যালভিন স্কেল বলে, যখন সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস, তখন ক্যালভিন স্কেলে তাপমাত্রাটা কত, এটা বের করলা। যখন সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি সেলসিয়াস, তখন ক্যালভিন স্কেলে তাপমাত্রাটা কত, এটা বের করলা। তারপরে যে বিয়োগ করে দিলা, তখন তুমি ক্যালভিন স্কেলের পার্থক্যটা পাবা। তো আমরা এইটা এইভাবে করতে চাই না, কারণ অনেক সময় আমাদের দেখবা এই যে আদি তাপমাত্রা মানে 20 ডিগ্রি সেলসিয়াস আর চূড়ান্ত তাপমাত্রা দেওয়া থাকবে না, সরাসরি এই যে এইটা বলা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা পার্থক্যটা 10 ডিগ্রি সেলসিয়াস। তখন আমি আদি তাপমাত্রাও জানি না, চূড়ান্ত তাপমাত্রাও জানি না, অর্থাৎ আমি চাইলেও আদি তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করতে পারবো না, চূড়ান্ত তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করতে পারবো না। ঠিক আছে, আমি চাইলেও এটা করতে পারবো না। তাহলে আমি একটা সম্পর্ক তৈরি করতে চাই যে এটা তো তাপমাত্রার জন্য, তাহলে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি বললে কোন সম্পর্ক আমরা ব্যবহার করব? তাহলে আমরা প্রথমেই সেই সম্পর্কটা নিয়েই আলোচনা করব।
তাহলে তাপমাত্রার পার্থক্য বা এটাকে আমরা বলতে পারি কি তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, অথবা আমরা এটাকে বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা হ্রাস। এগুলো কোন স্কেলে কেমন হয় এই সম্পর্কটা আমরা দেখতে চাই। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা দেখব, ধরে নাও, মনে করি এইখানে আমাদের একটা বস্তু আছে, এই হচ্ছে আমাদের বস্তু, এইটা আমাদের বস্তু। এখন এই যে বস্তু, এই বস্তুর এখন একটা অবশ্যই তাপীয় অবস্থা আছে, মানে তাপমাত্রা আছে। তাহলে এখন যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বললাম প্রাথমিক অবস্থা বা আদি অবস্থা, প্রাথমিক অবস্থা বা আদি অবস্থা। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় বা আদি অবস্থায়। আচ্ছা, এখন প্রাথমিক অবস্থায় ধরো আমি সেলসিয়াস স্কেলের একটা থার্মোমিটার দিয়ে এই বস্তুর তাপমাত্রাটা মাপলাম। তাহলে সেলসিয়াস স্কেলে এই বস্তুর তাপমাত্রাটা আমি যেটা পাইলাম, তাহলে সেলসিয়াস স্কেলে এই বস্তুর তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে আমি তাপমাত্রাটা পাইলাম ধরো টিসি। টিসি কোনো মান না, আমরা প্রতীক ইউজ করবো, একটা সম্পর্ক তৈরি করবো, টিসি। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পাইলাম টিসি। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত হবে? সেলসিয়াস স্কেলে এই বস্তুর তাপমাত্রা প্রাথমিক অবস্থায় পাইলাম হচ্ছে টিসি। ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত? তাহলে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা আমি জানি, তাপমাত্রা কিন্তু এটা সেলসিয়াস স্কেলে এই বস্তুর তাপমাত্রা, তাহলে ফারেনহাইট স্কেলে আমি রূপান্তর করতে পারি এই সূত্র দ্বারা, এই সূত্র দ্বারা। এটা কিন্তু তাপমাত্রা, তাহলে তাপমাত্রাকে তো আমি ওই সূত্র দ্বারা রূপান্তর করতে পারি, এক স্কেল থেকে অন্য স্কেলে নিতে পারি। তাহলে আমি ধরো ফারেনহাইট স্কেলে এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রায় রূপান্তর করব। তাহলে ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রাটা ধরো হবে, ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাটা হইলো টিএফ। টিএফ কিভাবে রূপান্তর করলাম? এই যে আমি সূত্র জানি, টিসি ডিভাইডেড বাই 5 টিএফ -32 ডিভাইডেড বাই 9, এই সম্পর্ক দিয়ে রূপান্তর করব। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, একটু মিনিমাইজ করে ফেলি আমরা। দেখো এই 9 কে যদি এই পাশে পাঠাই দিই আমরা, তাহলে 9 ডিভাইডেড বাই 5 টিসি, এই পাশে আমাদের থাকলো টিএফ -32। এই 32 কে তুমি সাইড চেঞ্জ করো, তাহলে এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস। তাহলে আমি সরাসরি যদি লিখি টিএফ সমান সমান আমি কি পাবো, 9 ডিভাইডেড বাই 5 টিসি, 32 এই পাশে এসে প্লাস হয়ে গেছে, এই 32 এই পাশে এসে প্লাস হয়ে গেছে। এবার খেয়াল করো, এই যে এখানে তুমি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বসাইলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পাচ্ছ। আচ্ছা, এইটা এখানে আমাদের আর কিছু করার নাই, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার মনে করো কোনো কারণে এই বস্তুর তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, হতে পারে তাপমাত্রা বেড়ে গেছে, হতে পারে তাপমাত্রা কমে গেছে, যে কোনো কিছু হতে পারে। ধরো এই বস্তু কোথাও থেকে তাপ গ্রহণ করছে, এই যে তাপ গ্রহণ করছে, তাহলে তাপ গ্রহণ করলে কি হয়? তাপ যদি গ্রহণ করে তাহলে তার তাপমাত্রা বেড়ে যায়। এমনও হতে পারে যে তাপমাত্রা তাপ বর্জন করছে, এখান থেকে তাপ বের হয়ে গেছে, ঠিক আছে, সেটাও হতে পারে। তা আমরা ধরলাম তাপ গ্রহণ করছে। তাহলে তাপ গ্রহণ করার পর, এই যে তাপ গ্রহণ করলে, বস্তু তাপ গ্রহণ করলে তার তাপমাত্রা বাড়ে, তাপ গ্রহণ করলে। তাহলে এই অবস্থাটাকে আমরা বললাম এটা আমাদের চূড়ান্ত অবস্থা, চূড়ান্ত অবস্থা বা পরিবর্তিত অবস্থা, চূড়ান্ত অবস্থায়। তাহলে বস্তুটা তাপ গ্রহণ করলো, ঠিক আছে, বস্তু তাপ গ্রহণ করছে। তাহলে দেখো তাপ গ্রহণ করলে তাপমাত্রাটা এই বস্তুর আর আগের নাই। সেলসিয়াস স্কেলে আমি পরিমাপ করে টিসি পাইছিলাম, এখন আর কি তুমি টিসি পাবা না, তাপ গ্রহণ করছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে তাপ গ্রহণ করছে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, মানে তাপমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে। এখন কত হয়েছে সেই তাপমাত্রা? আমি ধরলাম যে সেলসিয়াস স্কেলে সেই তাপমাত্রাটা হচ্ছে এখন আমার, সেলসিয়াস স্কেলে সেই তাপমাত্রা টিসি অবশ্যই না, ধরলাম টিসি প্রাইম। এই টিসি প্রাইম কিন্তু টিসির থেকে বেশি বড়, টিসির থেকে বেশি বড় হবে। যদি তাপ বর্জন করতো তাহলে চেঞ্জ হতো টিসি প্রাইম, তখন এই টিসি প্রাইমটা ছোট হতো। তাপ বর্জন করলে তাপমাত্রা কমে, তখন টিসিটাই বড় হতো, তখন টিসি বড় হতো। এখন কিন্তু টিসি প্রাইম বড়, কেন? তাপ গ্রহণ করছে, তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে এখন যে তাপমাত্রা পাচ্ছ এই বড়, ঠিক আছে। এখন এই অবস্থায় যে টিসি প্রাইম, তুমি জানতে চাও যে এই চূড়ান্ত অবস্থায় এখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত। তাহলে তুমি এই যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ধরো জানো, ফারেনহাইট স্কেলে তাপমাত্রায় রূপান্তর করবা, তুমি সম্পর্ক জানো। তাহলে ফারেনহাইট স্কেলে এখন যে তাপমাত্রা সেটাকে আমি বললাম, ফারেনহাইট স্কেলেও তাপমাত্রাটা তো চেঞ্জ হয়েছে, তাই না, যেহেতু সেলসিয়াস স্কেলে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন ধরো সেটা টিএফ প্রাইম, কিভাবে বের করলাম?
এই যে আমরা সম্পর্ক জানি টিসি প্রাইম ডিভাইডেড বাই 5, টিএফ প্রাইম 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এখান থেকে ঠিক আগের মতোই 9 এই পাশে নিয়ে আসো, তাহলে 9 ডিভাইডেড বাই 5 টিসি প্রাইম, তাহলে এখানে থাকলো আমাদের টিএফ প্রাইম মাইনাস 32। এই মাইনাস 32 যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি পাবা টিএফ প্রাইম ইকুয়াল টু 9/5 টিসি প্রাইম প্লাস 32। এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ বললাম। এখন আমরা তো তাপমাত্রার রূপান্তর চাই না, তাপমাত্রা রূপান্তরের সম্পর্ক তো আমরা জানি, তাপমাত্রা থাকলে কিভাবে এক স্কেল থেকে আর এক স্কেলে যেতে হয় এটা তো আমরা জানি। আমরা চাই কি তাপমাত্রা পরিবর্তন যদি বলে, তাপমাত্রার পরিবর্তন যদি থাকে, তাপমাত্রা বৃদ্ধি যদি থাকে, সেটা অন্য স্কেলে কিভাবে আমরা ওইটা বের করব। এবার খেয়াল করো, আমি জানতে চাই ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি হয়েছে। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধিটা কতটুকু, সেলসিয়াস স্কেলে তো তাপমাত্রা বাড়ছে, ফারেনহাইট স্কেলে কতটুকু বাড়ছে। তাহলে কি করতে পারি, দেখো এই যে এটা চূড়ান্ত অবস্থার তাপমাত্রা, চূড়ান্ত অবস্থার তাপমাত্রা থেকে আগেরটা বিয়োগ করে দেবো, এইটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কতটুকু সেটা পাবো আমি। তাহলে আমি কি করব, 2 বিয়োগ 1, এই যে 2 বিয়োগ 1 করে পাই আমরা, 2 বিয়োগ 1 করে পাই, 2 বিয়োগ 1 করে পাই। কেন 2 বিয়োগ 1, 1 বিয়োগ 2 নয় কেন? কারণ এই যে এটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, তাহলে আমরা পরিবর্তনটা পেয়ে যাব। যদি এমন হতো এটা তাপ বর্জন করতো তাহলে এটা ছোট হতো, তখন 1 বিয়োগ 2 করতাম আমরা। তাহলে দেখো এখানে কি পাবো, এই যে টিএফ প্রাইম মাইনাস টিএফ, লেফট হ্যান্ড সাইড বিয়োগ করলাম আগে, এরপরে 9/5 টিসি প্রাইম প্লাস 32 বিয়োগ, এই যে এটা বিয়োগ হবে। তাহলে আমি যদি একবারে লিখি, দেখো এখানে ব্র্যাকেট দিয়ে এটা থাকবে, আমি যদি একবারে লিখি তাহলে 9/5 টিসি মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 32। তাহলে এখানে দেখো এই যে 32 মাইনাস 32 কাটাকাটি, প্লাস 32 মাইনাস 32 কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাই, এই যে টিএফ প্রাইম মাইনাস টিএফ, এটা কি ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কতটুকু সেটা বোঝাচ্ছে, যে এই যে তাপ গ্রহণ করার কারণে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে এটা বোঝাচ্ছে, যে টিএফ প্রাইম মাইনাস টিএফ। তাহলে তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার পরিবর্তনকে আমরা ডেল টিএফ দ্বারা দেখাইলাম। তাহলে এটা হচ্ছে ডেল টিএফ, মানে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে 9/5 আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে 9/5 কমন নিলাম। তাহলে 9/5 যদি কমন না, এখানে থাকবে টিসি প্রাইম আর এখানে থাকবে মাইনাস টিসি। তাহলে টিসি প্রাইম মাইনাস টিসি এটা কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার বৃদ্ধি। তাহলে এটাকে আমরা সরাসরি লিখে দিলাম ডেল টিসি, ডেল টিসি। 9/5 যদি কমন নাও, এখানে থাকবে টিসি প্রাইম মাইনাস টিসি, তাহলে সেটা হচ্ছে আমাদের ডেল টিসি, মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কতটুকু বা তাপমাত্রা পরিবর্তন কতটুকু সেটা বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সম্পর্ক, এইটা হচ্ছে আমাদের সম্পর্ক। কখন, যখন তাপমাত্রার পার্থক্য বলা থাকে, তাপমাত্রা পরিবর্তন বলা থাকে, এগুলোকে যখন আমরা অন্য স্কেলে, ঠিক আছে, বের করতে চাই, যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্যটা কত। দেখো এই যে 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে যদি তুমি এই যে ডেল টিসি বসাই দাও তাহলে তুমি ডেল টিএফ পাবা, যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য বা তাপমাত্রা বৃদ্ধি কতটুকু হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখো এই যে 9/5, এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে ফেলি তাহলে 5 উপরে চলে যাবে, 9 নিচে চলে আসবে। তাহলে ডেল টিসি সমান সমান আমরা পাবো 5 উপরে চলে গেল, 9 নিচে চলে গেল, ডেল টিএফ। ঠিক আছে, দুইটা একই জিনিস, তো এটার আমাদের একটু দরকার আছে, এই জন্য এই ফরম্যাট করে রাখলাম। ঠিক আছে, এখন এটা আমরা দেখলাম সেলসিয়াস আর ফারেনহাইট। এবার আমরা যদি একটু সেলসিয়াস আর ক্যালভিন দেখতে চাই, যে আমার তাপমাত্রা পার্থক্য সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, তাহলে ক্যালভিন স্কেলে কত হবে, এই সম্পর্ক দিয়ে আমরা ফারেনহাইট স্কেলে বের করতে পারবো। এবার আমরা একটু ক্যালভিন স্কেলে দিই, একই কাজ করব আমরা। এই হচ্ছে আমাদের বস্তু, এই হচ্ছে আমাদের একটা বস্তু, বস্তু। তাহলে প্রাথমিক অবস্থায়, এই যে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় সেলসিয়াস স্কেলে একটা থার্মোমিটার দিয়ে তাপমাত্রাটা মাপলাম আমি। তাহলে সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে আমি যে তাপমাত্রাটা পাইলাম, সেই তাপমাত্রাটা ধরো টিসি। এখন আমি এটাকে চাই ক্যালভিন স্কেলে রূপান্তর করব, এটাকে আমি কি করব, ক্যালভিন স্কেলে রূপান্তর করব। তো আমি সম্পর্ক জানি, এটা যেহেতু তাপমাত্রা, আমি তো সম্পর্ক জানি। তাহলে ক্যালভিন স্কেলে আমি রূপান্তর করে যে তাপমাত্রাটা, ক্যালভিন স্কেলের যে তাপমাত্রাটা হবে, ক্যালভিন স্কেলে তাপমাত্রা হচ্ছে টিকে, ক্যালভিন স্কেলে তাপমাত্রা টিকে। কিভাবে পাইছি, রূপান্তরটা কিভাবে হবে, টিসি ডিভাইডেড বাই 5, এই যে টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে দেখো উভয় পাশে নিচে 5 আছে, তাহলে 5 5 কাটাকাটি, উভয় পাশ থেকে বাদ, তাহলে এখানে থাকবে টিসি
টি কে -273.15, এটাকে যদি এই পাশে নিয়ে আসা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 273.15 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, বা টি কে সমান সমান তুমি লিখতে পারো টিসি প্লাস 273.15। ঠিক আছে, তো এই যে দেখো এই সম্পর্কটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে আসছি। এই যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা থাকলে তার সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিন করবো, আমরা কি করতাম, 273 যোগ করতাম। 273.15 প্রকৃত মান হিসাবে সুবিধার জন্য 273 ইউজ করি আমরা, 273 যোগ করতাম, কেলভিন স্কেলের তাপমাত্রা পাইতাম। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার কোনো কারণে ধরো এখানে এই বস্তু তাপ গ্রহণ করছে, তাপমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তাপ গ্রহণ করলে তাপমাত্রা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে তাপ গ্রহণ করলে, এই যে বস্তু তাপ গ্রহণ করলে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত অবস্থা বা পরিবর্তিত অবস্থা। বস্তুর তাপমাত্রা পরিবর্তিত হয়েছে, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত অবস্থা। এখন দেখো, এখন আমি সেলসিয়াস স্কেল দিয়ে ধরো তাপমাত্রাটা পরিমাপ করলাম, তাহলে সেলসিয়াস স্কেলে এখন তাপমাত্রাটা অবশ্যই আগের মতো আর পাবো না, প্রাথমিক অবস্থার মতো পাবো না, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তো এটাকে আমরা ধরলাম টিসি প্রাইম। এখন এই যে এখন তাপমাত্রাটা টিসি প্রাইম চূড়ান্ত অবস্থায়, এটাকে আমি কেলভিন স্কেলে রূপান্তর করতে চাই, তাহলে কেলভিন স্কেলে রূপান্তর করে ধরো পাইলাম, এই যে কেলভিন স্কেলে তাপমাত্রাটা আমি পাইলাম টি কে প্রাইম। কিভাবে রূপান্তর করছি, এই যে আমার রূপান্তরের সূত্র, টিসি প্রাইম টি কে প্রাইম -273.15 ডিভাইডেড বাই হচ্ছে 5। ঠিক আছে, তাহলে উভয় পাশ থেকে বাদ, একই হিসাব, উভয় পাশ থেকে 5 বাদ, তাহলে টি কে প্রাইম -273.15, এটাকে যদি এই পাশে নিয়ে আসো কি হয়ে যাবে, 273.15, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে টি কে প্রাইম সমান সমান আমি লিখতে পারি টিসি প্রাইম প্লাস 273.15, এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা কি চাই, আমরা তো এই যে তাপমাত্রা রূপান্তর চাই না, আমরা চাই তাপমাত্রা পার্থক্য। তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্যটা আমি বের করতে চাই, যে কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্যটা কত। তাহলে দেখো টি কে প্রাইম বড়, কেন, তাপ গ্রহণ করছে, তাহলে তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে টি কে প্রাইমটা কি হবে, বড় হবে। তাহলে আমি 2 বিয়োগ 1 করব, 2 বিয়োগ 1 করে, তাহলে কি পাবো, এই দেখো টি কে প্রাইম মাইনাস টি কে ইজ ইকুয়াল টু টিসি প্রাইম প্লাস 273.15 মাইনাস, এই যে এটা থাকবে ব্র্যাকেটের মধ্যে, তা আমি যদি একবারে লিখি মাইনাস টিসি, আর এইখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস টিসি প্লাস মাইনাসে মাইনাস একবারে লিখলাম, এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, আমি একবারে লিখলাম। ঠিক আছে, এবার দেখো প্লাস 273 মাইনাস 273 কাটাকাটি, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এই যে টি কে প্রাইম মাইনাস টি কে, এটা কি, কেলভিন স্কেলে তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বোঝাচ্ছে, বা কেলভিন স্কেলে তাপমাত্রাটা কতটুকু বৃদ্ধি পাইলো এটা বোঝাচ্ছে, কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল টি কে। এখানে কি থাকে, টিসি প্রাইম মাইনাস টিসি, তাহলে এটা কি বোঝায়, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য বা পরিবর্তন বা বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সম্পর্ক। এবার এখানে একটা মজার বিষয় খেয়াল করো, দেখো ডেল টি কে ইজ ইকুয়াল টু ডেল টিসি, তার মানে কি, সেলসিয়াস স্কেলে এই যে আমরা শুরু করছিলাম যেটা দিয়ে, দেখো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়, 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় বা 10 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, কেলভিন স্কেলেও ঠিক একই হবে। সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া মানে কেলভিন স্কেলেও 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আমাদের সম্পর্ক পেয়ে গেলাম কিভাবে তাপমাত্রা পার্থক্য এই যে বিভিন্ন স্কেলে আমরা জানতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি একবারে লিখি, দেখো এই যে ডেল টিসি সমান সমান আমি কি পাইলাম, ডেল টি কে সমান সমান আমি কি লিখতে পারি, দেখো এই যে ডেল টিসি সমান সমান আবার 5/9 ডেল টি এফ, 5/9 ডেল টি এফ, 5/9 ডেল টি এফ। তাহলে এইটা হচ্ছে আমাদের সম্পর্ক, ঠিক আছে, তাপমাত্রা পার্থক্যকে রূপান্তরের সম্পর্ক, তাপমাত্রা বৃদ্ধিকে রূপান্তরের সম্পর্ক হচ্ছে এইটা, ডেল টি সি ইজ ইকুয়াল টু ডেল টি কে ইজ ইকুয়াল টু 5/9 ডেল টি এফ, 5/9 ডেল টি এফ। তাহলে এই সম্পর্ক দিয়ে আমাদের এই রূপান্তরটা করতে হবে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। ঠিক আছে, তাহলে তাপমাত্রা যখন আমরা রূপান্তর করি তখন আগের সম্পর্ক, গত ক্লাসে আমরা যে সম্পর্ক শিখছি, আর তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার বৃদ্ধি যখন আমরা রূপান্তর করব তখন
ঠিক আছে, মানে রূপান্তর বলতে আমরা যখন এই যে তোমাকে যখন প্রশ্নে বলা হবে এরকম সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন 20, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তনটা কত, মানে পরিবর্তনটা জানতে চাবে অন্য স্কেলে, তখন আমরা এই সম্পর্কটা ব্যবহার করব। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এবার আমরা স্ট্যান্ডার্ড প্রেসার এন্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার সম্পর্কে জানবো, অর্থাৎ প্রমাণ চাপ আর প্রমাণ তাপমাত্রা বলতে আসলে আমরা কি বুঝি এইটা আমরা একটু জানবো। তাহলে প্রথমে আমরা একটু প্রমাণ তাপমাত্রা কি এইটা জেনে নিই, যে প্রমাণ তাপমাত্রা বলতে আসলে কি বোঝায়। প্রমাণ তাপমাত্রা, তাহলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপে বায়ুমণ্ডলের যে স্বাভাবিক চাপ, এই স্বাভাবিক চাপে, তো স্বাভাবিক চাপের মানে 1 ATM বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, তো আমরা লিখতে পারি যে 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ বরফ গলে পানি, বিশুদ্ধ বরফ গলে কি হচ্ছে পানি, অথবা 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 বিশুদ্ধ পানি জমে বিশুদ্ধ পানি জমে বরফ হয়, সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেই তাপমাত্রাকে তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলে, প্রমাণ তাপমাত্রা বলে। তাহলে চাপটা যখন স্বাভাবিক চাপ, বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ, তখন বিশুদ্ধ বরফ যে তাপমাত্রায় গলে যাচ্ছে, অথবা বিশুদ্ধ পানি মানে রিভার্সটাও হতে পারে, বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জমে বরফ হয়ে যাচ্ছে, সেই তাপমাত্রাটার নাম হচ্ছে প্রমাণ তাপমাত্রা বা প্রমাণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার। ঠিক আছে, এখন সেলসিয়াস স্কেলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বায়ুমণ্ডলের চাপটা যদি স্বাভাবিক চাপ হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয়, অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয়। কে বলছে এটা? সেলসিয়াস স্কেল বলতেছে আমাদেরকে। ক্যালভিন স্কেলে এটা কত? তাহলে ক্যালভিন স্কেলে, ক্যালভিন স্কেলে এইটা 273.15 ক্যালভিন। ফারেনহাইট স্কেলে এটা কত? ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে এইটা 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রমাণ তাপমাত্রা। এই যে এই তাপমাত্রাগুলোকেই কিন্তু আমরা যখন থার্মোমিটারে হিসাব নিকাশ করতেছিলাম, এই তাপমাত্রাগুলোকেই কিন্তু আমরা নিম্ন স্থিরবিন্দু হিসেবে ধরছিলাম, নিম্ন স্থিরবিন্দু হিসেবে এগুলোকে ধরে আমরা কিন্তু ক্যালকুলেশন করছি। আচ্ছা, এবার খেয়াল করো, কেমিস্ট্রিতে আমরা ফিজিক্সে প্রমাণ তাপমাত্রা হিসেবে 0 ডিগ্রি সেলসিয়াস এগুলো ব্যবহার করি, কিন্তু কেমিস্ট্রিতে প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয়। ঠিক আছে, কেমিস্ট্রিতে 25 ডিগ্রি সেলসিয়াস প্রমাণ তাপমাত্রা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা একটু প্রমাণ চাপ, প্রমাণ চাপ বলতে আসলে কি বুঝি এটা একটু দেখি। স্ট্যান্ডার্ড প্রেসার, প্রমাণ চাপ। দেখো, প্রমাণ চাপ হচ্ছে সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতার লেভেল 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 760 মিলিমিটার বিশুদ্ধ, 760 মিলিমিটার বিশুদ্ধ ও শুষ্ক পারদ স্তম্ভ, ও শুষ্ক পারদ স্তম্ভ তলদেশে যে চাপের সৃষ্টি করে, তলদেশে যে চাপ দেয় বা যে চাপ সৃষ্টি করে, তাকে
প্রমাণ চাপ বলে, প্রমাণ চাপ বলে। ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে। দেখো এখানে কিছু জিনিস আমাদেরকে একটু জানতে হবে, 45 ডিগ্রি অক্ষাংশে কেন? দেখো আমরা সবাই জানি, তোমরা যারা অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়াশোনা করছো, যে পৃথিবী সুষম গোলাকার নয়, পৃথিবী মেরু বরাবর একটু চাপা, কমলা লেবুর মতো। তাহলে পৃথিবীর এক এক জায়গায় অভিকর্ষ ত্বরণটা এক এক রকম। এই চাপটা বের করার জন্য আমাদের অভিকর্ষ ত্বরণ দরকার। তাহলে এক এক জায়গায় যেহেতু অভিকর্ষ ত্বরণ এক এক রকম, আমরা কোন অভিকর্ষ ত্বরণটাকে নিব? আমরা অভিকর্ষ ত্বরণটাকে নিব আদর্শ অভিকর্ষ ত্বরণ, মানে অভিকর্ষ ত্বরণের যে আদর্শ মানটা, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের আদর্শ মানটা। তো ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের আদর্শ মান নেওয়া হয় হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ যেহেতু ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এই জন্য এই যে প্রমাণ চাপটাও হিসেব করা হয়েছে, যেখানে অভিকর্ষ ত্বরণটা আদর্শ হিসেবে আমরা ধরি সেই 45 ডিগ্রি অক্ষাংশে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273.15 কেলভিন বা ফারেনহাইট স্কেলে 32 ফারেনহাইট। 760 মিলিমিটার বিশুদ্ধ ও শুষ্ক পারদ স্তম্ভ। দেখো পারদ তো তরল, এখন এখানে বলতেছে শুষ্ক পারদ। শুষ্ক পারদ মানে কি? শুকনা পারদ, কঠিন পারদ না। শুষ্ক পারদ, শুষ্ক বা আর্দ্র বলতে আমরা যেটা বুঝি, আর্দ্র মানে হচ্ছে জলীয় বাষ্প আছে, আর্দ্র মানে ওর মধ্যে জলীয় বাষ্প আছে, পানির কণা আছে, জলীয় বাষ্প। আর শুষ্ক মানে হচ্ছে জলীয় বাষ্প নাই। ঠিক আছে, শুষ্ক পারদ, পারদটা অবশ্যই তরল কিন্তু সেটা কি শুষ্ক, মানে ওর মধ্যে কোনো জলীয় বাষ্প নাই। এখন জলীয় বাষ্প থাকলে ভেজাল কি? জলীয় বাষ্প থাকলে পারদের ঘনত্বটা কিন্তু একটু এদিক ওদিক হবে, পারদের ঘনত্বটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের যে চাপটা সৃষ্টি করে তার তলদেশে, এই চাপটাকে আমরা বলি প্রমাণ চাপ। এই চাপটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি প্রমাণ চাপ। তাহলে মনে করো এই হচ্ছে আমাদের সেই পারদ স্তম্ভ, এটাই হচ্ছে আমাদের সেই পারদ স্তম্ভ। তাহলে এই যে এর ভিতরে ধরো পারদ আছে, এইটাতে পারদ আছে, পারদ আছে। ঠিক আছে, তাহলে এই জায়গার টেম্পারেচারটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে পারদ স্তম্ভের এই যে পারদ স্তম্ভের যে উচ্চতা, এই উচ্চতা আমাদেরকে বলা আছে এইচ, 760 মিলিমিটার। পারদ স্তম্ভের যে উচ্চতা 760 মিলিমিটার। এখন দেখো তোমরা যারা জানো তরলের অভ্যন্তরে চাপ কিভাবে হিসেব করে, 5 অধ্যায় যারা পড়ছো, তরলের অভ্যন্তরে চাপ হিসেব করার সূত্র হচ্ছে আমাদের এই যে P is equal to H rho G, P is equal to H rho G। এটা হচ্ছে পারদের তরলের অভ্যন্তরে, তো পারদ তো তরল, ঠিক আছে, তরলের অভ্যন্তরে চাপ নির্ণয় করার সূত্র। এইচ কি? কত গভীরে চাপ বের করতেছো সেই গভীরতাটা। রো কি? তরলের ঘনত্ব, কোন তরলের অভ্যন্তরে তুমি চাপ বের করতেছো। তাহলে এখানে পারদ, জি হচ্ছে সেখানকার অভিকর্ষ ত্বরণ। তো আমরা কোথায় হিসাবটা করতেছি? 45 ডিগ্রি অক্ষাংশে। 45 ডিগ্রিতে জি এর মান হচ্ছে আদর্শ যে মানটা। তাহলে জি এর আদর্শ মান কত বলতো? জি এর আদর্শ মান হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 45 ডিগ্রি অক্ষাংশে জি এর যে মানটা, এটা আদর্শ মান, সেই মানটা হচ্ছে এত। পারদের ঘনত্ব কত? আমাদের বইয়ে পারদের ঘনত্ব দেওয়া আছে 13,600, 13,600 কেজি পার মিটার কিউব। পারদের ঘনত্ব হায়ার লেভেলে বইগুলোতে সাধারণত 595 এটা ব্যবহার করা হয়, বা 595 থেকে একটু বেশি হচ্ছে পারদের ঘনত্ব, কিন্তু আমাদের বই দেওয়া আছে কত? 13,600, মানে 13,595 হায়ার লেভেলে বইগুলোতে ব্যবহার করা হয়, বা একটু বেশি। আমাদের বইয়ে দেওয়া আছে 13,600 কেজি পার মিটার কিউব। আচ্ছা, আর এইচ তো আমরা জানি। তাহলে আমরা এই যে তলদেশে এই যে এখানে যে চাপটা সৃষ্টি করতেছে এই পারদ স্তম্ভ, সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো চলো আমরা এটা ক্যালকুলেশন করে দেখি। তাহলে দেখো আমাদের এই যে পি বা প্রমাণ চাপ, আমরা প্রমাণ চাপ লিখি। তাহলে প্রমাণ চাপ, আমাদের প্রমাণ চাপটা হবে বা পি হবে, এই প্রমাণ চাপ হচ্ছে আমাদের 760 মিলিমিটার পারদ স্তম্ভ, পারদ স্তম্ভের চাপ, পারদ স্তম্ভের চাপ, এটা হচ্ছে আমাদের প্রমাণ চাপ। ঠিক আছে, বা এটাকে আমরা কিন্তু এভাবে বলতে পারি, খেয়াল করো, এটাকে আমরা এভাবে বলতে পারি, 760 মিলিমিটারকে আমরা 76 সেন্টিমিটার বলতে পারি, 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। অথবা আমরা বলতে পারি, এটাকে যদি মিটারে বলি তাহলে আমরা বলতে পারি 100 দিয়ে ভাগ করো সেন্টিমিটারকে, 76 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে 0.76 মিটার। তাহলে এইটা পারদ স্তম্ভ। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের প্রমাণ চাপ, সবগুলোই প্রমাণ চাপ। এবার আমরা এই চাপটা হিসেব করব। তাহলে আমার হিসাবের সূত্র কি? এইচ রো জি। তাহলে এইচ এর ভ্যালু কত? মিটারে হলে 0.76, আমাদের তো এসআই এককেই নিতে হবে হিসাব করার সময়, 0.76 ইন্টু রো 13,600, আমাদের বইয়ে যেটা আছে এটা আমরা ব্যবহার করলাম, ইন্টু জি কত? 9.80665। এখন তুমি এটা ক্যালকুলেশন করে দেখবা 101
325 এত প্যাসকেল। চাপের যে আন্তর্জাতিক একক বা এসআই একক এটা হচ্ছে প্যাসকেল। এখন তোমার এক্স্যাক্টলি এটা আসবে না কেন, এই যে 13,600 দিয়ে আসলে এটা আসবে না, ঠিক আছে। তুমি যদি 595 দশমিক কত যেন আছে 595 যদি ব্যবহার করো তখন দেখবা এটা এক্স্যাক্টলি আসতেছে। তো আমরা এটা ব্যবহার করি 101325 প্যাসকেল, এটা হচ্ছে আমাদের প্রমাণ চাপ। আর এই যে 101325 প্যাসকেল এটাকেই আমরা বলি 1 ATM। এটাকে কি বলা হয়? 1 ATM, 1 অ্যাটমসফেরিক প্রেসার, বা বাংলায় বলা হয় এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কেউ বলে প্রমাণ চাপ, তুমি বলতে পারো 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ। এখন সে তোমাকে জিজ্ঞেস করবে 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ মানে কত, তাহলে এটা এসআই এককে কত? এসআই এককে হচ্ছে 101325 প্যাসকেল বা 1.01 10⁵ প্যাসকেল, ঠিক আছে। এটাকে আমরা বলি 1 ATM বা এক বায়ুমণ্ডলীয় চাপ, মানে হচ্ছে বায়ুমণ্ডলের যে স্বাভাবিক চাপ, বায়ুমণ্ডলের যে স্বাভাবিক চাপ, অর্থাৎ এই যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমণ্ডলের যে স্বাভাবিক চাপ থাকে এটাই আসলে প্রমাণ চাপ, এটাই প্রমাণ চাপ। তো এটাকে আমরা হিসেব করি হচ্ছে এই যে পারদের 760 মিলিমিটার পারদ স্তম্ভের সাহায্যে ওই একই চাপটাই আমরা পাই, এটার সাহায্যে হিসেব করি, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলো মাধ্যমেই কিন্তু আমরা কি করতে পারি? প্রমাণ চাপকে, ঠিক আছে, প্রকাশ করতে পারি বা প্রমাণ চাপকে আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ত্রৈধবিন্দু, পদার্থের ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট আসলে কি এইটা জানতে চাই। আশা করি তোমরা সবাই প্রমাণ চাপ এটা বুঝে গেছো। এবার আমরা পদার্থের ত্রৈধবিন্দু নিয়ে একটু আলোচনা করব। পদার্থের ত্রৈধবিন্দু, পদার্থের ত্রৈধ বিন্দু, ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট, ঠিক আছে। আমরা শুধু ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলি। আচ্ছা, তাহলে ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলতে আসলে কি বোঝায়? ট্রিপল পয়েন্ট বলতে বোঝায় হচ্ছে নির্দিষ্ট চাপে, চাপটা নির্দিষ্ট হতে হবে। তাহলে নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায়, তাহলে ত্রৈধবিন্দু আমরা এখান থেকে কি বুঝলাম? ত্রৈধবিন্দু হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোন পদার্থের, কোন পদার্থের কঠিন, পদার্থের যে তিন অবস্থা কঠিন, তরল ও বায়বীয়, কোন পদার্থ কঠিন, তরল ও বায়বীয়, কোন পদার্থ লিখি, তাহলে কোন পদার্থ এই যে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই, তিন অবস্থাতেই একই সাথে, একই সাথে তাপীয় সাম্যাবস্থায়, তাপীয় সাম্যাবস্থায় সহ অবস্থান করে, সহ অবস্থান করে সেই তাপমাত্রাকে, তাকে, তাকে বলা হয় ত্রৈধবিন্দু। তাকে ওই পদার্থের ত্রৈধবিন্দু বলে। এক এক পদার্থের এক এক রকম হবে, ওই পদার্থের ত্রৈধবিন্দু বলে, ঠিক আছে। ওই পদার্থের আমরা ত্রৈধবিন্দু বলি। তাহলে ত্রৈধবিন্দু পদার্থের এমন একটা টেম্পারেচার, অবশ্যই চাপটা নির্দিষ্ট একটা চাপের জন্য, চাপ চেঞ্জ হয়ে গেলে এটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট একটা চাপে ত্রৈধবিন্দু হচ্ছে পদার্থের এমন একটা টেম্পারেচার, যে তাপমাত্রায়, যে টেম্পারেচারে ওই পদার্থের কঠিন, ওই পদার্থের তরল এবং ওই পদার্থের বায়বীয় অবস্থা একই সাথে সহ অবস্থান করতে পারে। একই সাথে ওই টেম্পারেচারে কঠিন অবস্থাও থাকতে পারে, তরল অবস্থাও থাকতে পারে, আবার বায়বীয় অবস্থাও থাকতে পারে। কঠিন অবস্থা থেকে একই হারে তরলে পরিণত হয়, আবার বিপরীতটাও ঘটে, তরল থেকে কঠিনে পরিণত হয়, ঠিক আছে। আবার তরল থেকে একই হারে বাষ্পীভূত হয়, যে হারে বাষ্পীভূত হয় ঠিক বাষ্প থেকে ঠিক সেই হারেই আবার তরলে পরিণত হয়। এটা এমন একটা টেম্পারেচার, এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কোন একটা পদার্থ তিনটা অবস্থানেই সহাবস্থান করে। এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, একই সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে। মানে কঠিন অবস্থার যে তাপমাত্রা, কঠিন অবস্থার যে তাপমাত্রা, এই যে আমরা যদি বলি কঠিন অবস্থার তাপমাত্রা, ওই পদার্থটার যে কঠিন অবস্থা থাকে সেই কঠিন অবস্থার তাপমাত্রা যা হয়
কঠিন অবস্থার তাপমাত্রা যা হবে, তাপীয় সাম্য অবস্থা মানে কি, তাপমাত্রা সমান হবে, তরল অবস্থার তাপমাত্রাও সমান হবে তার। এই যে তরল অবস্থার তাপমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে বায়বীয় অবস্থার তাপমাত্রা। বায়বীয় অবস্থার তাপমাত্রা সমান থাকবে, তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তিনটা অবস্থায়, কঠিন, তরল এবং বায়বীয়, তিনটা অবস্থায় তাপমাত্রা কিন্তু সমান থাকবে। এবার তাপমাত্রা সমান হলে আমরা জানি, দেখো তাপমাত্রা তো অণুগুলোর গড় গতিশক্তির, অণুগুলোর যে গড় তাপীয় গতিশক্তি এর তো পরিমাপক, তাই না? তাহলে আমরা যেহেতু দেখো কঠিন অবস্থার তাপমাত্রা, তরল অবস্থার তাপমাত্রা, বায়বীয় অবস্থার তাপমাত্রা সমান, তাপমাত্রা সমান মানে কি অণুগুলোর গড় গতিশক্তি একই রকমের। কঠিন অবস্থার অণুগুলোর যে গড় গতিশক্তি, তাহলে আমরা এখানে বলতে পারি যে কঠিন অবস্থার অণুগুলোর গড় তাপীয় যে গতিশক্তি, গড় গতিশক্তি লিখলাম। এখানে কঠিন অবস্থার অণুগুলোর যে গড় গতিশক্তি থাকবে, তরল অবস্থার অণুগুলোর গড় যে গতিশক্তি থাকবে, অণুগুলোর গড় যে গতিশক্তিটা থাকবে, আবার বায়বীয় অবস্থার অণুগুলোর যে গড় গতিশক্তি থাকবে, অণুগুলোর গড় তাপীয় যে গতিশক্তি, অণুগুলোর গড় গতিশক্তি থাকবে, এগুলোও কিন্তু কি হবে, সমান হবে। কেন সমান হবে? কারণ আমরা জানি তাপমাত্রা গড় গতিশক্তির পরিমাপক, অর্থাৎ গড় গতিশক্তি বেশি হলে তাপমাত্রা বেশি হয়, গড় গতিশক্তি বেশি হলে তাপমাত্রা। তাহলে এই যে তিন অবস্থারই তাপমাত্রা একই, তাহলে অণুগুলোর গড় গতিশক্তিও কি হবে, একই হবে। অণুগুলোর গড় গতিশক্তিও আসলে একই হবে। কঠিন অবস্থার অণুগুলোর গড় গতিশক্তি যেরকম হবে, তরল অবস্থার অণুগুলোর গড় গতিশক্তি একই রকম হবে, বায়বীয় অবস্থার অণুগুলোর গড় গতিশক্তি একই হবে। কিন্তু কিন্তু এই যে এখানে একটা কিন্তু আছে, গড় গতিশক্তি একই হলেও অভ্যন্তরীণ শক্তি কিন্তু এক হবে না। অভ্যন্তরীণ শক্তি একই হবে না। অভ্যন্তরীণ শক্তি একই হবে না। কেন একই হবে না? দেখো, গড় গতিশক্তি মানে তো অভ্যন্তরীণ শক্তি না। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অণুগুলোর যে এলোমেলো গতিশক্তি আছে, ঠিক আছে, গতিশক্তি আর বিভব শক্তির হচ্ছে সম্মিলিত একটা রূপ। একদম অণুগুলোর যত ধরনের শক্তি আছে সবগুলো সম্মিলিত রূপ, ঠিক আছে। গড় গতিশক্তি সমান হয়েছে, তাহলে অভ্যন্তরীণ গতিশক্তি সমান হবে, একই হবে না, ঠিক আছে। গড় গতিশক্তি সমান হলেই যে অভ্যন্তরীণ শক্তি একই হয়ে যাবে সবার, এরকম কিন্তু না। কারণ হচ্ছে দেখো, আমরা যদি বলি কঠিন অবস্থার বিভব শক্তি কম, কঠিন অবস্থার বিভব শক্তি কম, তরল অবস্থার বিভব শক্তি বেশি, গ্যাসীয় বা বায়বীয় অবস্থার বিভব শক্তি আরো বেশি, আর আদর্শ গ্যাস হলে তো তার কোনো বিভব শক্তি নেই। যদি আদর্শ গ্যাস হয় তার কোনো বিভব শক্তি নেই, এটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে কঠিন অবস্থায় বিভব শক্তি কম, এখানে একটু বিভব শক্তি বেশি, এখানে একটু বিভব শক্তি আরো বেশি, এখানে বিভব শক্তি আরো বেশি, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি সমান হবে? অভ্যন্তরীণ শক্তি তো গতিশক্তি আর বিভব শক্তি সম্মিলিত রূপ, এখানে বিভব শক্তি বেশি, তাহলে এইদিকে অভ্যন্তরীণ শক্তি বেশি হবে, এখানে অভ্যন্তরীণ শক্তি কি হবে, বেশি হবে, বায়বীয় অবস্থার অভ্যন্তরীণ শক্তি বেশি হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। ত্রৈধবিন্দু, আশা করি তোমরা সবাই ত্রৈধবিন্দু বুঝতে পারছো। এবার আমরা দেখো, আমরা একটু পানির ত্রৈধবিন্দু নিয়ে পড়াশোনা করব। পানির ত্রৈধবিন্দু, পানির ত্রৈধ বিন্দু। তাহলে পানির ত্রৈধ বিন্দু বলতে আমরা কি বুঝবো? এই যে নির্দিষ্ট চাপে, তো পানির জন্য সেই নির্দিষ্ট চাপটা কত? পানির জন্য সেই নির্দিষ্ট চাপটা হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপ। 4.58 মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে। পানির জন্য এত মিলিমিটার পারদ চাপ, তো এটাকে এটিএম করলে দেখা যায় 0.0060373 এটিএম এরকম আসে, ঠিক আছে। ওই যে আমরা যেভাবে একটু আগে যে এটিএম এ প্যাসকেলে ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করলে এত এটিএম আর কি আসে। আর প্যাসকেলে করলে প্রায় এটা প্যাসকেলে যদি আমরা করি প্রায় 611 প্যাসকেলের মতো আসে, প্রায় এত প্যাসকেলের মতো প্রায় আসে, ঠিক আছে। এই চাপটাকে যদি আমরা ওই যে আগের ক্যালকুলেশন মতো ক্যালকুলেশন করি, তাহলে এত চাপে, এই চাপটা এটা পানির জন্য নির্দিষ্ট একটা চাপ, এই চাপে, এত চাপে পারদ স্তম্ভ চাপে, চাপ লিখছি এখানে, তাহলে এত পারদ স্তম্ভ চাপ, এই যে চাপে এখানে লিখে দিচ্ছি চাপ, যে তাপমাত্রায় যে তাপমাত্রায় যে তাপমাত্রায় যে তাপমাত্রায় এই যে বরফ, বরফ মানে কি? পানির কঠিন অবস্থা, পানি পানি এবং জলীয় বাষ্প, এবং জলীয় বাষ্প, জলীয় বাষ্প এবং জলীয় বাষ্প একই সাথে তাপীয় সাম্য অবস্থায়, তাপীয় সাম্য অবস্থায়
তাপীয় সাম্যাবস্থায় সহ অবস্থান করে, সহ অবস্থান করে তাকে, সেই তাপমাত্রাকে পানির ত্রৈধবিন্দু বলে। সেই তাপমাত্রাকে আমরা পানির ট্রিপল পয়েন্ট বলি, পানির ত্রৈধবিন্দু বলে। ঠিক আছে, তাহলে এই চাপে, এই যে এই পরিমাণ চাপে, প্রায় 611 প্যাসকেল চাপে যে তাপমাত্রাতে, যে তাপমাত্রায় পানির কঠিন অবস্থা মানে বরফ, পানি আর জলীয় বাষ্প একই সাথে তাপীয় সাম্যাবস্থায় সহ অবস্থান করে, একসাথে থাকতে পারে, সেই তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। এখন এই পানির ত্রৈধবিন্দুটা কত? পানির ত্রৈধবিন্দু আসলে কত? তাহলে পানির ত্রৈধবিন্দু সেলসিয়াস স্কেলে, এই যে সেলসিয়াস স্কেলে পানির ত্রৈধবিন্দু হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে পানির ত্রৈধবিন্দু। তাহলে এটা যদি তুমি ক্যালভিন স্কেলে হিসেব করো, তাহলে ক্যালভিন স্কেলে এখান থেকে হিসেব করো যদি, তাহলে ক্যালভিন স্কেলে দেখো এটা কত আসে। তাহলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0.1, তাহলে এর সাথে কত 273 যোগ করো। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সাথে 273.15 যোগ করলে এটা কত হবে? 273.16 কেলভিন হয়ে যাবে। ঠিক আছে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, তাহলে এর সাথে 273.15 প্রকৃত মান যোগ করলে এটা হয়। ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট স্কেলে দেখো আমরা যদি রূপান্তর করি, দেখো এই যে টিসি 0.01 ডিভাইডেড বাই হচ্ছে 5, ফারেনহাইট স্কেল টিএফ -32 ডিভাইডেড বাই 9, তাহলে এটা কত হয়? টিএফ 9 দিয়ে গুণ, তাহলে 9 ইন্টু 0.01 ডিভাইডেড বাই হচ্ছে 5, এর পাশে -32 ছিল, এর পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে কি আসে? 9.01 ডিভাইডেড বাই হচ্ছে 5 ভাগ 5 প্লাস কত? প্লাস হচ্ছে 32, প্লাস 32। তাহলে এটা আসতেছে হচ্ছে এই যে ফারেনহাইট স্কেলে আমাদের যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধবিন্দুর যেটা, সেটা হচ্ছে 32.018 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, সবাইকে বুঝলা? তাহলে এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। আশা করি সবাই ক্লিয়ার। এই অবস্থানে আসলে এমন হয় যে বরফ যেই হারে গলতে থাকে, ঠিক আছে, আবার সেই একই হারে আবার পানি জমে বরফ হতে থাকে। আবার পানি যে হারে বাষ্পে পরিণত হয়, বাষ্প আবার ঘনীভূত হয়ে সেই একই হারে পানি হয়। ঠিক আছে, এটা এমন একটা অবস্থা, এটা এমন একটা অবস্থা এখানে। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটতে থাকে। তাহলে আমরা এই যে ত্রৈধবিন্দু সম্পর্কে মোটামুটি আমরা একটা আইডিয়া পাইলাম, যেটা এমন একটা তাপমাত্রা নির্দিষ্ট চাপে, যে তাপমাত্রায় পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা একই তাপমাত্রাতে তারা সহ অবস্থান করতে পারে, মানে তাপীয় সাম্য অবস্থায় সহ অবস্থান করতে পারে। সেই তাপমাত্রাটাই হচ্ছে ত্রৈধবিন্দু। আশা করি ক্লিয়ার। এবার আমরা পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা নিয়ে একটু পড়াশোনা করব। যে পরম শূন্য তাপমাত্রা বলতে আসলে আমরা কি বুঝি? পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলুট টেম্পারেচার, পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসোলুট টেম্পারেচার। পরম শূন্য তাপমাত্রা এমন একটা তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা এমন একটি তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা এমন একটি তাপমাত্রা যেখানে পদার্থের যে অনুপরমাণুগুলোর যে গতিশক্তি, তাপীয় যে গতিশক্তি, যেখানে বস্তুর বা পদার্থের, লিখলাম পদার্থের অনুপরমাণুগুলোর তাপীয় গতিশক্তি সর্বনিম্ন মানে পৌঁছায়, সর্বনিম্ন মানে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এটা এমন একটা তাপমাত্রা। দেখো আমরা জানি যে তাপমাত্রা যখন কমে, তাপমাত্রা কখন কমে? যখন তাপ বের হয় যখন। ঠিক আছে, তাপ বের হলে অণুগুলোর ছোটাছুটি কমে যায়, তার মানে কি গতিশক্তি কমতে থাকে। তাহলে এইটা এমন একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় গেলে পদার্থের বা বস্তুর অনুপরমাণুগুলোর এই যে তাপীয় গতিশক্তি, এই গতিশক্তিটা সর্বনিম্ন মানে পৌঁছায়। তো এইটা আসলে দেখবা মাঝে মাঝে অনেকে বলে যে গতিশক্তি আসলে শূন্য হয়।
কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে একবারে গতিশক্তি আসলে শূন্য হয় না, তবে সর্বনিম্ন মানে পৌঁছায়, এর থেকে কম আর সম্ভব না, মানে আর তাপ বের করা সম্ভব না এই বস্তু থেকে, ঠিক আছে। সর্বনিম্ন গতিশক্তিটা তাপীয় পরমাণুগুলোর যে তাপীয় গতিশক্তি এটা সর্বনিম্ন মানে পৌঁছায়, ঠিক আছে। আচ্ছা, তো এইটা এমন একটা তাপমাত্রা, এই পরম তাপমাত্রা এমন একটা তাপমাত্রা যেটা মানে এর থেকে, এই যে পরম তাপমাত্রার থেকে এর থেকে কম তাপমাত্রা প্রকৃতিতে পাওয়া সম্ভব নয়, প্রকৃতিতে পাওয়া সম্ভব নয়, এটাই হচ্ছে আমাদের পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। এই তাপমাত্রায় এটাই আমাদের সর্বনিম্ন তাপমাত্রা, এটাই সর্বনিম্ন তাপমাত্রা প্রকৃতিতে, ঠিক আছে, সর্বনিম্ন তাপমাত্রা। এখন বাস্তবে আসলে আমরা এই তাপমাত্রাতেও পৌঁছাতে পারি না, পরম শূন্য তাপমাত্রাতেও আমরা পৌঁছাতে পারি না। তাহলে বাস্তবে পরম শূন্য তাপমাত্রাতেও আসলে পৌঁছানো যায় না, পরম শূন্য তাপমাত্রাতে আমরা যেতে পারি না, তাপমাত্রাতে এই যে পৌঁছানো যায় না, বাস্তবে এই তাপমাত্রাতেও আমরা যেতে পারি না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো পরম শূন্য তাপমাত্রাতে গ্যাসের আয়তন শূন্য হয় কিনা। গাণিতিকভাবে আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়। চার্লসের একটা সূত্র আছে, তোমরা বড় হলে কলেজে গিয়ে দেখবা, চার্লসের একটা সূত্র আছে, তো সেই সূত্র অনুসারে আদর্শ গ্যাসের গাণিতিকভাবে আয়তন শূন্য হয়, কিন্তু বাস্তব গ্যাসের আয়তনও শূন্য হয় না, বাস্তব গ্যাসের আয়তনও শূন্য হয় না, ঠিক আছে। এর আগেই তার দশা পরিবর্তন হয়ে যায়, গ্যাসের দশা অবস্থার পরিবর্তন হয়ে যায়। তো গাণিতিকভাবে আদর্শ গ্যাস যদি হয়, বাস্তবে আদর্শ গ্যাস পাওয়াই যায় না, আদর্শ গ্যাস যদি হয় তাহলে গাণিতিকভাবে তার আয়তন শূন্য হয়, কিন্তু বাস্তব গ্যাসের সেটাও হয় না, আয়তন শূন্য হয় না। তাহলে পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা এটা মনে রাখবো যে পরম শূন্য তাপমাত্রা এমন একটা তাপমাত্রা, এটা প্রকৃতিতে সর্বনিম্ন তাপমাত্রা, এই তাপমাত্রায় বাস্তবে আমরা যেতে পারি না, ঠিক আছে। তো এই তাপমাত্রায় যদি যাওয়া হয়, কোনো বস্তু যায়, তাহলে তার যে অনুপরমাণুগুলো আছে এই অনুপরমাণুগুলো তাপীয় গতিশক্তি সর্বনিম্ন হয়, শূন্য বলবা না, সর্বনিম্ন মানে পৌঁছায়। তো এই তাপমাত্রাটা কত? দেখো পরম শূন্য তাপমাত্রা, এই যে পরম শূন্য তাপমাত্রাটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেলে, তাহলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটা আমাদের -273.15 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটা -273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই তাপমাত্রাটা আমাদের তাহলে ক্যালভিন স্কেলে কত? ক্যালভিন স্কেল, এই যে ক্যালভিন স্কেলে এই তাপমাত্রাটা হচ্ছে 0 কেলভিন, 0 কেলভিন। আচ্ছা, ক্যালভিন স্কেলের আরেকটা নাম আছে, কিন্তু ক্যালভিন স্কেলকে পরম স্কেল বলা হয়, পরম স্কেল বলা হয়, ঠিক আছে, পরম স্কেল। ক্যালভিন স্কেলের আরেকটা নাম হচ্ছে পরম স্কেল, তাপমাত্রা পরিমাপের পরম স্কেল। আচ্ছা, ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাটা কত? তাহলে আমরা যদি ফারেনহাইট স্কেলে হিসেব করি, আমরা তো হিসেব করতে পারবো চাইলে, তাহলে এটা তোমরা নিজেরা হিসেব করবা যে সেলসিয়াস স্কেলে যদি এত হয় বা ক্যালভিন স্কেলে যদি এত হয়, তাহলে ফারেনহাইট স্কেলে আসলে কত হবে এটা হিসেব করবা। -459 সামথিং আসবে, ঠিক আছে, এরকম কিছু একটা আসবে, -459.67 বা 57 এরকম ফারেনহাইট আসবে, তোমরা এটা হিসাব করবে এটা আসলে কত। এই দেওয়া আছে, তাপমাত্রা রূপান্তরের তো আমরা সম্পর্ক জানি, সেখান থেকে হিসাব করবা যে পরম শূন্য তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে কত আসে, ঠিক আছে সবাই। আচ্ছা, এবার আমরা এই অধ্যায় থেকে কিছু ম্যাথ করব, তো চলো এই অধ্যায় থেকে আমরা কিছু ম্যাথ করি। তাহলে দেখো আমাদের প্রথম যে ম্যাথটা আছে, কি বলতেছে আমাদের প্রথম যে ম্যাথ বলছে আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট ও ক্যালভিন স্কেলে আজকের তাপমাত্রা কত। ওকে, তাহলে আমাদের দেখো এই যে তাপমাত্রা যেটা দেওয়া আছে এটা কোন স্কেলের তাপমাত্রা দেওয়া বলো তো? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া, টিসি দেওয়া। আমাকে বলছে ফারেনহাইট স্কেলে কত, আমাকে বলছে ক্যালভিন স্কেলে কত। তাহলে বের করি। তাহলে এই যে আমাদের আজকের তাপমাত্রা যেটা দেওয়া আছে, তাহলে আমাদের ইনফরমেশন আমাদের দেওয়া আছে, এই যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বলা আছে আজকের, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা টিসি, বা শুধু সি দ্বারা লিখতে পারো, কোনো সমস্যা নেই, বইপত্রে দেখবো অনেক বইয়ে সি শুধু সি দ্বারা লেখানো আছে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হচ্ছে টিসি, তাহলে আমার লাগবে কি প্রথমে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। ওকে, বের করো, আমরা সম্পর্ক জানি, এটা তাপমাত্রা, তাহলে আমরা সম্পর্ক জানি, আমরা জানি এই যে টিসি / 5 টিএফ। ফারেনহাইট স্কেল বের করতে বলছে, তাহলে
সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক নিব 9। কার মান বের করব? টিএফ এর মান। টিসির মান কত? 35। টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই 9 এই পাশে নিয়ে আসলে কি হবে? গুণ হবে। আর আরই গুণ করো, তুমি আর গুণ করে দিতে পারো, ঠিক আছে? তো এই 9 এই পাশে নিয়ে আসো, গুণ হবে। তাহলে তুমি পাবা দেখো টিএফ মাইনাস 32, 9 এই পাশে নিয়ে আসো, গুণ। তাহলে এখান থেকে তুমি পাইলা 30 ইন্টু 9 ডিভাইডেড বাই হচ্ছে 5। এই যে 9 এই পাশে নিয়ে আসছো, গুণ, 30 সাথে গুণ হয়ে গেছে। এবার 32 এই পাশে নিয়ে যাও, তাহলে এখান থেকে যেটা পাবা টিএফ 30 ইন্টু 9 5 প্লাস এই যে 32। তাহলে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 30 ইন্টু 9 ডিভাইডেড বাই 5 প্লাস কত? 32। তাহলে আমাদের আসতেছে 86 ডিগ্রি ফারেনহাইট। 86 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আজকের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে কত? 86 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। আচ্ছা, এখন কেলভিন স্কেলে যদি আমার তাপমাত্রাটা, আজকের তাপমাত্রা বের করতে চাই, তাহলে দেখো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানো 30, তাহলে কেলভিন স্কেলে সম্পর্ক লেখো টিসি ডিভাইডেড বাই 5, টিকে 273.15 ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে উভয় পাশ থেকে 5 5 কাটাকাটি, তাহলে টিসি সমান সমান টিকে মাইনাস 273.15। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসো, টিকে টিসি প্লাস 273.15। তো এটা আমরা সরাসরি চাইলে ব্যবহার করতে পারি যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া আছে 273.15 যোগ করলেই বা 273 যোগ করলেই এটা প্রকৃত মান দিয়ে আমরা করতেছি। তাহলে 30 যোগ 273.15, তাহলে যোগ করলে কত হবে? 303.15 কেলভিন। ঠিক আছে, এত কেলভিন। তাহলে আমাদের ম্যাথ শেষ। খুব সহজ ম্যাথ, আশা করি তোমরা সবাই পারবা এটা। দেখো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। মানুষের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। বলছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? এটা হোমওয়ার্ক, ঠিক আছে, বাসায় করবা। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা চাইছে, কেলভিন স্কেলে কত সেটাও বের করবা। যে মানুষের, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। তাহলে সেলসিয়াস স্কেলে কত, ফারেনহাইট স্কেলে কত বের করবা। ফারেনহাইট স্কেলে তো দেওয়া আছে, কেলভিন স্কেলে বের করবা। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়? কোন তাপমাত্রাতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট? তো সেলসিয়াস স্কেলে পার্ট মানে কি? সেলসিয়াস স্কেলে পার্ট মানে হচ্ছে টিসি, ফারেনহাইট স্কেলে পার্ট মানে কি? টিএফ। কোন তাপমাত্রাতে এই দুইটা একই হবে, মানে এই দুটো সমান হবে? কোন তাপমাত্রাতে এই দুইটা একই হবে? তাহলে দেখো, সেই তাপমাত্রাটা আমরা বের করবো যে কোন তাপমাত্রাতে এরা আসলে একই। যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া গেলে, একই পার্ট পাওয়া গেলে তো আমরা লিখতে পারি তাহলে এই যে সেলসিয়াস স্কেলে পার্ট টিসি ইজ ইকুয়াল টু হবে টিএফ ইজ ইকুয়াল টু, আমরা এক্স ধরে নিলাম, এই সমান হবে। একই পার্ট মানে কি? এই দুইটা সমান, তো আমরা এক্স ধরে নিলাম। এখন সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা সম্পর্ক জানি, তাহলে আমরা জানি এই যে টিসি ডিভাইডেড বাই 5, টিএফ 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। এখন এই দুটো তো সমান, আর এই দুটো সমান সমান আমরা কি ধরে নিচ্ছি? টিসি সমানও এক্স, টিএফ সমানও এক্স। তাহলে এক্স ডিভাইডেড বাই 5, এক্স 32 ডিভাইডেড বাই 9। কার মান বের করবো? এক্স এর মান বের করবো, ঠিক আছে, এক্স এর মান করবো। তাপমাত্রাটা কত এটাই তো আমাদের কাছে জানতে চাইছে, তাহলে এক্স এর মান বের করো। তাহলে আর গুণ করো, তাহলে 9x আর এটা গুণ করলে এই যে 5 ইন্টু এক্স মাইনাস 32। তাহলে এখানে থাকলো 9x, এই পাশে 5x 32 ইন্টু 5, তাহলে মাইনাস 160। 5x কে পাশে নিয়ে আসো, তাহলে 9x 5x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস 60। 4x 160, তাহলে x ইজ ইকুয়াল টু কত? মাইনাস 160 ডিভাইডেড বাই 4। তাহলে এটা কত হয়? 40 মাইনাস 40। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে মাইনাস 40। অর্থাৎ এই যে সেলসিয়াস স্কেলে আমার পার্টটা হবে, আমরা লিখতে পারি, অর্থাৎ এই যে সেলসিয়াস স্কেলের যে পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট
সেলসিয়াস স্কেলের আমার পার্টটা হবে টিসি ইজ ইকুয়াল টু -40°C, এবং ফারেনহাইট স্কেলে আমরা যে পার্টটা পাবো, ফারেনহাইট স্কেলের পার্ট টিএফ হবে -40°F। দেখো একই পার্ট দিছে, তাহলে -40 যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাই দুইটা স্কেল দেখো একই পার্ট, -40°C -40°F। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা, সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর আমাদেরকে কি বলতেছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যায়। সেলসিয়াস আর কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যাবে কোন তাপমাত্রাতে। তাহলে সেলসিয়াস, দেখো এই যে সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া গেলে আমরা লিখতে পারি সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া গেলে, কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া গেলে আমরা এটা লিখতে পারি যে সেলসিয়াস স্কেলের পার্ট এই যে টিসি ইজ ইকুয়াল টু কি, টিকে ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, ইজ ইকুয়াল টু এক্স। এবার এদের মধ্যে সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক জানি, তাহলে আমরা জানি এই টিসি ডিভাইডেড বাই 5 টিকে -273.15 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে উভয় পাশ থেকে 5 5 কাটাকাটি, এখানেও নিচে 5 ওখানেও নিচে 5, আর টিসি সমান সমান এক্স, টিকে সমান সমান এক্স, তাহলে এক্স এই যে 5 ছিল কাটাকাটি হয়ে গেছে, এক্স মাইনাস 273.15, এক্স কে পাশে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -273.15 প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি, কার মান বের করবা, প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি হয়ে গেছে, হাই ঠিক আছে, কার মান বের করবো এখন আমরা। দেখো তার মানে হচ্ছে এটা আসলে সম্ভব না, তার মানে এইটা সম্ভব না, অর্থাৎ এমন কোনো তাপমাত্রা নেই যে তাপমাত্রায় এই সেলসিয়াস আর কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যায়, এমন কোনো তাপমাত্রা নাই যে তাপমাত্রায় সেলসিয়াস আর কেলভিন স্কেলে কি পাওয়া যায়, একই পার্ট পাওয়া যায়। ক্লিয়ার সবাই, এমন কোনো তাপমাত্রা নেই যে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি। আচ্ছা, 5 নম্বর ম্যাথ দেখো, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের থেকে 50° বেশি। ভালো করে খেয়াল করো, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের থেকে 50° বেশি, সেলসিয়াস স্কেলের পার্টের থেকে 50° বেশি, কে বেশি, ফারেনহাইট স্কেলের পার্ট বেশি, ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের থেকে 50° বেশি, ফারেনহাইট স্কেলের পার্টটা বেশি কার থেকে, সেলসিয়াস স্কেলের পার্টের থেকে, কত ডিগ্রি, 50°। ঠিক আছে, তাহলে আমি ধরে নিই, মনে করি সেলসিয়াস স্কেলের পার্ট, মনে করি এই যে সেলসিয়াস স্কেলের যে পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট টিসি সমান সমান এক্স, আমরা এটা ধরে নিলাম। তাহলে বলো তো ফারেনহাইট স্কেলের পার্টটা কত হবে, ফারেনহাইট, সুতরাং ফারেনহাইট স্কেলের পার্ট হবে, ফারেনহাইট স্কেলের পার্ট, ফারেনহাইট স্কেলের টিএফ কত হবে, দেখো সেলসিয়াস স্কেলের পার্টের থেকে 50° বেশি, 50° বেশি কোন তাপমাত্রায়, এই যে ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের থেকে 50° বেশি, তো আমি ধরে নিচ্ছি যে সেলসিয়াস স্কেলের ওই পার্টটা হচ্ছে এক্স, তাহলে ফারেনহাইট স্কেলের পার্টটা কত হবে, সেলসিয়াস স্কেলের থেকে 50° বেশি হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 50 হবে। আচ্ছা, এবার তুমি সেলসিয়াস আর ফারেনহাইটের সূত্র জানো, এদের মধ্যে একটা সম্পর্ক জানো, তাহলে আমরা জানি টিসি ডিভাইডেড বাই 5 টিএফ -32 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে টিসির মান কত, এক্স 5, টিএফ এর মান কত, এক্স প্লাস 50 -32 ডিভাইডেড বাই হচ্ছে 9, কার মান বের করবো এখান থেকে, এক্স এর মান বের করবো। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাই এক্স ডিভাইডেড বাই 5, এখানে বিয়োগ করলে আমরা পাই এক্স -18 ডিভাইডেড বাই হচ্ছে 9, আর গুণ করো 9x 5x, এই যে আর গুণ করলে 5 দ্বারা একবার x কে গুণ, 5 দ্বারা একবার 18 কে গুণ, তাহলে 18 × 5 কত হয়, 90। এবার x কে পাশে নিয়ে আসো, তাহলে 9x - 5x, এখানে -90, তাহলে এখানে থাকবে হচ্ছে 4x ইজ ইকুয়াল টু -90,
বা x ইজ ইকুয়াল টু -90 ডিভাইডেড বাই কত 4, তাহলে 90 ডিভাইডেড বাই হচ্ছে 4 কত আসে? তাহলে x এর ভ্যালু আসতেছে আমাদের -22.5। ঠিক আছে, এটা হচ্ছে x এর ভ্যালু। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের যে পার্টটা হবে, এই যে সেলসিয়াস স্কেলের পার্ট টিসি হবে হচ্ছে -22.5 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেলের যে পার্টটা হবে, ফারেনহাইট স্কেলের পার্ট টিএফ, এটা হবে কত দেখো, এই যে এখানে x+50, তাহলে x এর ভ্যালু হচ্ছে -22.5 প্লাস 50, তাহলে এখান থেকে আমরা কত পাবো? -22.5 প্লাস 50, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই যে 27.5 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা তাপমাত্রাটা বের করছি, এমন একটা তাপমাত্রাটা কত? সেলসিয়াস স্কেলে -22.5, ফারেনহাইট স্কেলে কত? 27.5, ডিফারেন্স কত? 50। তাহলে আমরা এমন একটা তাপমাত্রা বের করলাম যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 22.5, ফারেনহাইট স্কেলে 27.5, এবং এদের মধ্যবর্তী ডিফারেন্সটা কত? 50 ডিগ্রি। তো এই 50 ডিগ্রি কে বেশি? দেখো ফারেনহাইট স্কেল বেশি, সেলসিয়াস স্কেল -22.5, ফারেনহাইট স্কেল হচ্ছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে ফারেনহাইট স্কেল 50 ডিগ্রি বেশি। আশা করি ক্লিয়ার সবাই। এরপরে খেয়াল করো, এরপরের ম্যাথ আমাদেরকে কি বলতেছে? কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে পার্ট ফারেনহাইট স্কেলে পার্টের থেকে হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক, সেলসিয়াস স্কেলে পার্ট ফারেনহাইট স্কেলে পার্টের থেকে 45 ডিগ্রি বেশি, জাস্ট একটু ঘুরাই দিছে। ঠিক আছে, আগের ম্যাথের থেকে একটু ঘুরাই দিছে, এটা বাসায় করে ফেলবা। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে পার্ট ফারেনহাইট স্কেলের পার্টের থেকে 45 ডিগ্রি বেশি, বাসায় করে ফেলবা। দেখো নাম্বার 7 কি বলতেছে? কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 10 ডিগ্রি? কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 10 ডিগ্রি? এবার তুমি চিন্তা করো, তুমি ধরে নাও, মনে করি সেলসিয়াস স্কেলের পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট টিসি ইজ ইকুয়াল টু ধরো x, টিসি ইজ ইকুয়াল টু x। এখন তাহলে ফারেনহাইট স্কেলের পার্টটা কত হবে বলো তো? সুতরাং এই যে ফারেনহাইট স্কেলের পার্ট টিকে ইজ ইকুয়াল টু, পার্থক্য বলা আছে, এবার বেশি না কম সেটা বলা নাই, বলা আছে পার্থক্য। এখন পার্থক্য মানে কি? বেশিও হতে পারে, এই যে 10 ডিগ্রি বেশিও হতে পারে, আবার 10 ডিগ্রি তো কমও হতে পারে। এটা যদি এক্স হয়, তোমাকে বলা আছে যে ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রাটা হবে সেটা এই এক্স এর, সেটার সাথে এক্স এর পার্থক্য হচ্ছে 10। এখন এখানে দেখো এরকম হতে পারে x+10 হতে পারে, অথবা এমনও তো হতে পারে x-10 হতে পারে, x-10 হতে পারে। এই যে x আর x+10 এর মধ্যে পার্থক্য কত? 10। x আর x-10 এর মধ্যে পার্থক্য কত? 10। মানে ব্যাপারটা এরকম, ধরো সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা হচ্ছে 20। এখন ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা ধরো পাইলে হচ্ছে 30 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? 10 ডিগ্রি ডিফারেন্স। অথবা এমনও তো হতে পারে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা পাইলে তুমি 10 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? 10। তার মানে সেলসিয়াস স্কেলে তুমি ধরলা হচ্ছে x, তাহলে এর সাথে 10 যোগও হতে পারে, এবার এর সাথে 10 কি হতে পারে? বিয়োগও হতে পারে। ঠিক আছে, তাহলে এইটাও হতে পারে, x+10 হতে পারে, x-10 হতে পারে। পার্থক্য বলছে, যদি বলতো 10 ডিগ্রি বেশি তাহলে এই যে এটা হতো, যদি বলতো 10 ডিগ্রি কম তাহলে এটা হইতো। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমাদের অ্যান্সারটাও দেখো দুই রকম আসবে। প্রথমে x+10 ধরে যদি আমরা করি, তাহলে এই যে x+10 ধরে, ঠিক আছে, x+10 ধরে যদি আমরা হিসাবটা প্রথমে করি, তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা সম্পর্ক জানি, তাহলে টিসি ডিভাইডেড বাই 5, টিএফ 32, এটা টিএফ, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে টিসির মান কত? x 5, টিএফ এর মান কত? x+10 ধরে আমরা প্রথমে করতেছি, x+10 - 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এখান থেকে দেখো x ডিভাইডেড বাই 5, x - 22 এখানে আমরা পাবো ডিভাইডেড বাই 9, আর গুণ করো 9x
এই পাশে আর যদি গুণ করো তাহলে 5, এই যে 5 দ্বারা একবার x কে গুণ, 5 দ্বারা একবার 22 কে গুণ, তাহলে 5x মাইনাস, তাহলে 22 ইন্টু 5 কত হয় 110। তাহলে 5x যদি এই পাশে নিয়ে আসো 9x মাইনাস 5x মাইনাস 110, তাহলে এখানে তুমি কি পাচ্ছ 4x মাইনাস 110, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস 110 ডিভাইডেড বাই 4, তাহলে 110 ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে এখান থেকে আমরা কত পাইলাম x এর ভ্যালু পাইতেছি মাইনাস 27.5। তার মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে, এই যে সেলসিয়াস স্কেলে কত হতে পারে টিসি, সেলসিয়াস স্কেলে পার্টটা টিসি কত হতে পারে মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। যখন সেলসিয়াস স্কেলে এত, তখন ফারেনহাইট স্কেলে কত হবে টিএফ, এই যে ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট, তাহলে ফারেনহাইট স্কেলে টিএফ কত হবে দেখো, আমরা x+10 ধরে করতেছি এটা, তাহলে x এর ভ্যালু হচ্ছে মাইনাস 27.5, তাহলে এই যে মাইনাস 27.5, এই যে x এর ভ্যালু বসাইলাম প্লাস 10, তাহলে কত হলো মাইনাস 17.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এইটা হলো আমাদের একটা উত্তর, এইটা আমাদের একটা উত্তর, এটা হতে পারে। ঠিক আছে, এবার আমরা তো এটা 10 ধরে করছি, x+10 দ্বারা করছি, তাই না? এবার x-10 ধরে যদি তোমরা করো, তাহলে x-10 ধরে করলে কিন্তু তুমি আরো একটা অ্যান্সার পাবা, তাই না? তার মানে এইটা এক জোড়া অ্যান্সার, আরো একটা অ্যান্সার পাবা। তাহলে x-10 ধরে এটা তোমরা নিজেরা করবা, x-10 ধরে আসলে কত আসবে, x-10 ধরে হিসাবটা তোমরা করবা। ঠিক আছে, জাস্ট শুধু টিএফ এর মানটা x মানে একই জিনিস, টিএফ এর মানটা শুধু x-10 ধরে হিসাবটা করতে হবে। এটা আমরা x+10 ধরে হিসাবটা করছি। এবার এখানে x-10 ধরে তুমি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা বের করবা। ঠিক আছে, এবার দেখো আমরা পরের ম্যাথ কি আছে আমাদের। দেখো পরের ম্যাথ কি বলতেছে, কোন বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, সেলসিয়াস ও কেলভিন স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত? তাহলে কোনো একটা বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, ভালো করে খেয়াল করো, 20 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু তাপমাত্রা না বস্তুর, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এবার কি তুমি সূত্র ইউজ করতে পারবা, এই যে টিসি ডিভাইডেড বাই 5, টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, টিকে 273.15 ডিভাইডেড বাই 5, এই সূত্র কি ইউজ করা যাবে? না, এই সূত্র এবার আমরা ইউজ করতে পারবো না, এই সূত্র আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা সূত্র কি শিখলাম একটু আগে, এই যে ডেল টিসি ইজ ইকুয়াল টু ডেল টিকে, তাপমাত্রার বৃদ্ধি, তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা হ্রাস যখন থাকে ডেল টিকে, এরপর শিখলাম হচ্ছে 5/9 এই যে ডেল টিএফ, এটা আমরা শিখলাম। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে বলছে কি দেখো, এই যে তাপমাত্রা বৃদ্ধি মানে ডেল টিসি দেওয়া আছে, তাহলে প্রথমে তুমি লিখলা, এই যে প্রথম ক্ষেত্রে ধরো ক্যালভিনেটটা বের করতেছি আমরা, তাহলে প্রথম ক্ষেত্রে বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি, এই যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধিটা চাইছে কিন্তু, বুঝছো, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধিটা চাইছে, তার মানে ডেল ও সেলসিয়াস স্কেলেই তো দেওয়া আছে, তাহলে এটা ফারেনহাইট হবে, এখানে। ঠিক আছে, সেলসিয়াস স্কেলেই দেওয়া আছে, এটা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি হবে। তাহলে আমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, তাহলে দেখো ডেল টিসি সমান হচ্ছে এই যে 5/9 ডেল টিএফ। তাহলে আমরা কি করব, ডেল টিসি আমাদের দেওয়া হচ্ছে 20, ডেল টিসি দেওয়া 20, এই যে 5/9 ডেল টিএফ, 5/9 ডেল টিএফ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো ডেল টিএফ, তাহলে 9 দেখো নিচে আছে, পাশে এসে গুণ হবে, তাহলে ডেল টিএফ 20 ইন্টু 9 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে 20 ইন্টু 9 ডিভাইডেড বাই 5, তাহলে এখান থেকে পাইলা 36 ডিগ্রি ফারেনহাইট। তার মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ফারেনহাইট স্কেলে এত ডিগ্রি বৃদ্ধি পায়, 36 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি বাড়ে, এই যে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বৃদ্ধি যদি পায় বা 1 ডিগ্রি যদি পরিবর্তন হয়, ফারেনহাইট স্কেলে আসলে তখন পরিবর্তনটা হয় 1.8 ডিগ্রি ফারেনহাইট। এটাই যে এই সূত্র এখান থেকে আমরা পাই। ঠিক আছে, এখান থেকেই আমরা পাই এত ডিগ্রি ফারেনহাইট। তুমি খেয়াল করো, তাহলে 20 ডিগ্রি, 1 ডিগ্রি হলে 1.8, তাহলে 20 ডিগ্রি হলে কত, এভাবে তুমি করতে পারো। 1 ডিগ্রি যদি হয়, 1 ডিগ্রি বৃদ্ধি পাইলে ফারেনহাইট স্কেলে বৃদ্ধি পায় 1.8, তাহলে 20 ডিগ্রি বৃদ্ধি পাইলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে, তাহলে 20 ইন্টু 1.8 36। ঠিক আছে, আচ্ছা তুমি কিন্তু এটাও মনে রাখতে পারো।
এবার কেলভিন, তাহলে আবার এই যে আবার দ্বিতীয় ক্ষেত্রে এবার ডেল টিসি সমান সমান কি ডেল টিকে, তাহলে ডেল টিসি কত, ডেল টিসির মান হচ্ছে 20, তাহলে এই যে 20 কেলভিন, আমরা তো এটা জানি। ঠিক আছে, সেলসিয়াস স্কেলে যতটুকু বৃদ্ধি কেলভিন স্কেলেও ততটুকু বৃদ্ধি। ঠিক আছে, সেলসিয়াস স্কেলে আর কেলভিন স্কেলে বৃদ্ধি একই বা পার্থক্য একই, পরিবর্তন একই। তাহলে এই যে আমাদের ম্যাথ শেষ। এখন অনেক জায়গায় দেখবো তোমাদের অনেক স্কুলে এটা করতে পারে যে সরাসরি সূত্র এইটা লিখলে মার্ক দিচ্ছে না। ঠিক আছে, সরাসরি এইটা লিখলে মার্ক দিচ্ছে না, তাহলে তখন তুমি কি করবা, তখন দেখো একটা অপশন আছে, তখন তোমাকে একটু ডিটেলস করে দেখাইতে হবে। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে ধরো হিসাব করতেছি আমরা, প্রথম ওই যে ফারেনহাইট স্কেলটা হিসাব করবো, তখন সূত্র লিখবা যে এই যে আদি তাপমাত্রা লিখে দিই ভালো করে, সেলসিয়াস, এই যে সেলসিয়াস ও ফারেনহাইট মানে আমরা যেভাবে এই সূত্রটা প্রমাণ করলাম ওইভাবে একটু দেখাবো। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা যথাক্রমে, সিকিউতে আসলে এভাবে একটু করার চেষ্টা করবো, এটা এমসিকিউ এর জন্য সরাসরি করে দিবা। তাপমাত্রা যথাক্রমে টিসি ও টিএফ হলে, ঠিক আছে, আদি তাপমাত্রা যেটা স্কেলের আদি তাপমাত্রা, এই যে আদি তাপমাত্রা লিখে দিলাম বা প্রাথমিক তাপমাত্রা, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো টিসি, এদের মধ্যে সম্পর্ক টিএফ 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। ঠিক আছে, এখান থেকে লিখলা। তো এখান থেকে তুমি চাইলে এভাবে রাখতে পারো, অথবা চাইলে যে টিসি সমান সমান 5টাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে 5/9 এই টিএফ মাইনাস 32 এভাবে রাখলা, 1 নম্বর সমীকরণ। এবার পরিবর্তিত অবস্থায় বা চূড়ান্ত অবস্থায়, এটা তো আমরা প্রাথমিক অবস্থায় দেখলাম, চূড়ান্ত অবস্থায় একই কথা লিখবা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের চূড়ান্ত তাপমাত্রা টিসি প্রাইম ও টিএফ প্রাইম হলে, আমি শর্টকাট লিখে দিচ্ছি, টিএফ প্রাইম যদি হয়, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের চূড়ান্ত তাপমাত্রা যদি টিসি প্রাইম টিএফ প্রাইম হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক টিসি প্রাইম ডিভাইডেড বাই 5, টিএফ প্রাইম 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এখান থেকে তুমি পাবা 5 কে পাশে যে পাঠায় দাও, টিসি প্রাইম 5/9 টিএফ প্রাইম 32, সমীকরণ 2। এবার সমীকরণ দেখো তাপমাত্রা বৃদ্ধি বলছে তো, তাহলে টিসি প্রাইমটা বড়, তাহলে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে দিবা, যদি তাপমাত্রা হ্রাস বলতো সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে দিতা, তখন এটাই বড় হতো, আদিটাই তখন বড় হতো। তাহলে সমীকরণ 2 বিয়োগ 1 করে দিবা, ঠিক আছে, সমীকরণ 2 বিয়োগ যদি 1 করে দাও, তাহলে তুমি তখন যেটা পাবা, এই যে 2 বিয়োগ 1 করে, ঠিক আছে, এখান থেকে এখানে গেলাম 2 বিয়োগ 1 করে, তাহলে তখন তুমি যেটা পাবা দেখো, এই যে টিসি প্রাইম মাইনাস টিসি, এখানেও 5/9 আছে, এখানেও 5/9 আছে, তাহলে 5/9 একবারে কমন নিয়ে নিলাম, 5/9 যদি কমন নিয়ে নাও, এখানে থাকবে টিএফ প্রাইম মাইনাস 32 বিয়োগ করছো, তাহলে এখানে মাইনাস টিএফ আর এখানে হয়ে যাবে প্লাস 32। ঠিক আছে, প্লাস কাটাকাটি, তাহলে এই যে তুমি যে সূত্র এখানে সরাসরি লিখছিলা, এই সূত্রই কিন্তু আবার এখানে চলে আসবে। এটা হচ্ছে ডেল টিসি বা এই যে এটার মানি দেওয়া আছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, টিসি প্রাইম মাইনাস টিসি 5/9 ডেল টিএফ। ঠিক আছে, মানে ওই প্রমাণটা দেখানো আর কি, ওই প্রমাণটাই দেখানো। এরপর তুমি এখানে মান বসায় ক্যালকুলেশন করবা। ঠিক আছে, সিকিউতে অনেক স্কুলে এইভাবে করলে কিন্তু তোমার মার্ক কেটে দিবে, যখন 3 মার্ক আছে এভাবে করলে ধরো 2 মার্ক দিয়ে দিল, শর্টকাটে যদি করো 2 মার্ক দিয়ে দিল। তো তুমি চাইলে যে প্রমাণটা আমরা যেভাবে করছিলাম ঠিক এইভাবে করতে পারো, এটা কোনো সমস্যা নাই, এভাবে করলে কিছু হবে না, 1-2 মিনিট হয়তো সময় বেশি লাগবে। আর এটা তো তুমি মনে রাখবে এমসিকিউ এর জন্য, যাতে ঠিক আছে একদম দ্রুত উত্তর করতে পারি আমরা। ক্লিয়ার সবাই? চলো দেখি এরপরের ম্যাথ, লাস্ট ম্যাথ মনে হয় এরপরে, হ্যাঁ লাস্ট ম্যাথ। কোন একদিন দুপুরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, কোন একদিন, এটা ভালো করে মনোযোগ দাও, লাস্ট ম্যাথ। কোন একদিন দুপুরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা দুপুরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে, তাহলে সন্ধ্যায় তাপমাত্রা হ্রাস পেয়ে হয় 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দুপুরের তাপমাত্রা ধরো আমি এটাকে বললাম টিসি দুপুরের তাপমাত্রা, আর এটাকে আমি বললাম টিসি প্রাইম, হ্রাস পেয়ে এত হয়েছে, টিসি প্রাইম সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টিসি প্রাইম। ওই দিনে দুপুর ও সন্ধ্যার তাপমাত্রার ব্যবধানকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করো। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এই যে দুপুর ও সন্ধ্যার তাপমাত্রা দেওয়া আছে, সন্ধ্যার তাপমাত্রা দেওয়া আছে, এটা তোমরা লিখবা যে দুপুরের তাপমাত্রা টিসি ইজিক্যাল টু এত এবং সন্ধ্যার তাপমাত্রা টিসি প্রাইম ইজিক্যাল টু এত, এটা লিখবা।
দেয়া আছে লিখে দুপুরের তাপমাত্রা টিসি ইজিক্যাল টু 40°C, সন্ধ্যার তাপমাত্রা টিসি প্রাইম 30°C। তাহলে দুপুর ও সন্ধ্যার এই তাপমাত্রার ব্যবধানটা কত? তাপমাত্রার ব্যবধান ভালো করে খেয়াল করবা। তাপমাত্রার ব্যবধানটা হচ্ছে, তাহলে এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে যেহেতু তাপমাত্রা হ্রাস পেয়ে গেছে এখন এইটাই বড়, টিসি প্রাইম। ঠিক আছে, তাহলে এটা 40 মাইনাস 30°C, মানে 10°C। এবার তাপমাত্রার ব্যবধান পাইছো, এবার তোমাকে কি বলছে, এই যে তাপমাত্রার ব্যবধানকে ফারেনহাইটে রূপান্তর করো। ভালো করে খেয়াল করো। এখন তুমি চিন্তা করতে পারো, স্যার এটা তো তাপমাত্রার ব্যবধান, তাহলে আমি মনে হয় সূত্র ইউজ করবো এই যে ডেল টিসি ইজ ইকুয়াল টু 5/9 ডেল টিএফ, এইটা মনে হয় সূত্র ব্যবহার করব না। এই প্রশ্নের জন্য কিন্তু এই সূত্র খাটবে না। কেন? ভালো করে প্রশ্ন খেয়াল করো। তাপমাত্রার ব্যবধানকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তোমাকে কিন্তু বলে নাই ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান কত বা তাপমাত্রার ব্যবধান ফারেনহাইট স্কেলে কত, এটা জিজ্ঞেস করে নাই। তোমাকে ডেল টিএফ জিজ্ঞেস করে নাই তো। ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান কি তোমাকে জিজ্ঞেস করছে? না। তোমাকে বলছে এই যে সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রার ব্যবধান পাইছো, ফারেনহাইট স্কেলে সেটাকে প্রকাশ করো। তাহলে 10°C ফারেনহাইট স্কেলে কত হবে? তাপমাত্রার ব্যবধান যে 10°C, এই 10°C ফারেনহাইট স্কেলে প্রকাশ করলে কত হবে? তোমাকে যদি এটা প্রশ্ন এরকম করতে, ভালো করে খেয়াল করো, এই যে বিকল্প প্রশ্ন এটা এরকম হতে পারে, এরকম করতে পারে। বিকল্প প্রশ্ন কি হতে পারে, যে এই যে তাপমাত্রার ব্যবধান, দুপুর ও সন্ধ্যার তাপমাত্রার ব্যবধান ফারেনহাইট স্কেলে কত? ফারেনহাইট স্কেলে কত? তাপমাত্রার ব্যবধান ফারেনহাইট স্কেলে কত? ঠিক আছে, এটা হতে পারে। তো তাপমাত্রার ব্যবধান ফারেনহাইট স্কেলে কত, মানে তাপমাত্রার পার্থক্য ফারেনহাইট স্কেলে কত? এবার ডেল টিএফ চাইছে, তাহলে এবার এই যে ডেল টিসি ইজ ইকুয়াল টু 5/9 ডেল টিএফ, এইটা দ্বারা হবে। যদি প্রশ্নটা এরকম হতো যে তাপমাত্রার ব্যবধানটা ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা বৃদ্ধি পাইছে বা তাপমাত্রা ব্যবধান কত বা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা হ্রাস কত, তখন এইটা। কিন্তু এখানে আমাদের কি বলছে, দুপুর ও সন্ধ্যার তাপমাত্রার ব্যবধান যেটা, মানে এই যে তাপমাত্রা ব্যবধান যে 10°, এইটাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তাহলে এই যে 10°কে যদি ফারেনহাইট, মানে একটা তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রায় প্রকাশ করতে বলছে, পার্থক্যটা তোমার কাছে চায় নাই, একটা তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রায় প্রকাশ করতে বলছে, তাহলে এখানে এই সূত্র হবে না। তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব? এখানে আমরা রেগুলার সূত্র ব্যবহার করব। তাহলে এই যে টিসি, আচ্ছা এখন টিসি তুমি আগে দিয়ে ফেলছো, তাহলে এখানে ধরো এটাকে আমরা দিই TC1 দিলাম। ঠিক আছে, এটা ধরো আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের TC1। তাহলে TC1 ডিভাইডেড বাই হচ্ছে 5 TF 32 ডিভাইডেড বাই 9, এই সূত্র দিয়ে করতে হবে। তাপমাত্রার ব্যবধান তো 10°C, এই ব্যবধানটাকে ফারেনহাইট স্কেলে আমরা রূপান্তর করবো এটা দিয়ে। তোমাকে যদি বলতো এইটা তাপমাত্রার ব্যবধান ফারেনহাইট স্কেলে কত, তখন এই সূত্র অ্যাপ্লাই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটাও তোমাদের কিন্তু হোমওয়ার্ক, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি ম্যাথ করে আসলে লাভ নাই, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের লাভ। তাহলে দুইটাই প্র্যাকটিস করবা, তাপমাত্রার ব্যবধানকে যে ফারেনহাইট স্কেলে রূপান্তর করবা 10°কে, আর তাপমাত্রার ব্যবধান ফারেনহাইট স্কেলে কত হবে সেটা বের করবা। চাইলে তুমি কেলভিন স্কেলে এগুলো হিসাব করতে পারো, এখান থেকে এই একই প্রশ্ন তুমি কেলভিন স্কেলে হিসাব করতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের তাপ ও তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, তাপমাত্রা, বিভিন্ন স্কেল সংক্রান্ত যে পড়াশোনা, এই পড়াশোনা শেষ। নেক্সট ক্লাসে লেকচার 3-তে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। এই তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়ে, এটা যেমন সত্য, তাপ দিলে বস্তু প্রসারিত হয়। আবার তাপ অপসারণ করে নিলে যেমন তাপমাত্রা কমে যায়, ঠিক তেমনি তাপ অপসারণ করে নিলে বস্তু সংকুচিত হয়। তো নেক্সট ক্লাসে আমরা এই যে কঠিন পদার্থের প্রসারণ, তাপ দিলে যে কঠিন পদার্থ প্রসারিত হয়, কঠিন পদার্থের কয়েক ধরনের প্রসারণ আছে, সেই প্রসারণগুলো নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে। অবশ্যই তার আগে তোমরা এই যে লেকচার 1, লেকচার 2 অবশ্যই কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো ঠিক আছে সুন্দর মতো মনোযোগ সহকারে দেখবা। আসসালামু আলাইকুম।